Assalamu alaikum everyone. Welcome to another lecture of electronics. So far we have studied about the semiconductor materials and PN junctions. So now it's time to move forward to the comparison in between the most popular semiconductor material, germanium, silicon and gallium arsenide. And next we need to see that how a diode performs in a circuit. So শুরু করা যাক তাহলে। So আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম characteristics. ওকে, সো এখন আমাদের যতগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহার হয় তার মধ্যে থেকে জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড এই তিনটা হচ্ছে মোস্ট পপুলার। সো সিলিকনকে বেস ধরে আমরা সাধারণত সব আলোচনাগুলো করে থাকি, বাট যদিও সিলিকন সব থেকে বেশি ব্যবহৃত হয় এই কারণে সিলিকনকে নিয়ে স্টাডি করা হয় বেশি, তারপরে জার্মেনিয়াম এবং গ্যালিয়াম আর্সেনাইড সম্পর্কেও আমাদের জানা দরকার। আচ্ছা, তো এখন এখানে ফার্স্টে এই কার্ভের দিকে তাকাই। সো আমাদের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, যে থ্রেশহোল্ড ভোল্টেজ বা এখানে ভিকে দিয়ে বোঝানো হয়েছে, ভিকে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নি ভোল্টেজ। তার মানে যেই জায়গায় কার্ভের নিটা মানে যেই জায়গায় কার্ভটা বাঁকা শুরু হয়েছে সেই জায়গাটাকে আমরা বলতেছি নি ভোল্টেজ। সো নি ভোল্টেজ আর থ্রেশহোল্ড ভোল্টেজ কোনো পার্থক্য না, এই দুইটাই অ্যাকচুয়ালি একই পয়েন্টকেই সাধারণত বোঝায়। তাহলে এই কার্ভের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো যে জার্মেনিয়ামের জন্য নি ভোল্টেজ হচ্ছে 0.3 এবং সিলিকনের জন্য 0.7, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এটা হচ্ছে 1.2। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যালিয়াম আর্সেনাইডের ডায়োডকে অ্যাক্টিভ করতে হলে সব থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা দরকার। একইভাবে রিভার্স ভোল্টেজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে গ্যালিয়াম আর্সেনাইডের রিভার্স ভোল্টেজটাও সব থেকে বেশি, মানে ব্রেকডাউন ভোল্টেজের কথা বলছি, ব্রেকডাউন ভোল্টেজটা সব থেকে বেশি। তার মানে গ্যালিয়াম আর্সেনাইডটা বেশি রিভার্স ভোল্টেজ সহ্য করতে পারে। সো এখন এই যে প্রপার্টিসগুলো, এগুলো ছাড়াও আমাদের আরও কিছু প্রপার্টিস আছে, যেমন ইলেকট্রনিক্স ডিভাইসের কথা তখনই আসে যে কত তাড়াতাড়ি আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। যেমন কম্পিউটার, মোবাইল বা এগুলো বলি, সব কিছুর স্পিড নিয়ে সবার বেশি কনসার্ন, কনজিউমার প্লাস ম্যানুফ্যাকচারার। সো এখানে আমাদের স্পিড রিলেটেড একটা প্যারামিটার আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মোবিলিটি। তো মোবিলিটিটা বোঝায় যে একটা ক্যারিয়ার পুরা থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল কীভাবে মানে কত ফাস্ট চলাচল করতে পারে, এটা দিয়ে আমরা হচ্ছে মোবিলিটিটাকে বুঝাই থাকি। সো এখানে দেখানো আছে যে অপারেটিং স্পিড ফর ইচ ম্যাটেরিয়াল। তো ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমাদের মোবিলিটি। তো মোবিলিটির চার্টটা এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি গ্যালিয়াম আর্সেনাইডটা সব থেকে, এটার মোবিলিটি সব থেকে বেশি। তার মানে আমাদের যেখানে হাই স্পিড পারফরমেন্স দরকার সেই সব ডিভাইসে আমরা সাধারণত গ্যালিয়াম আর্সেনাইড এবং জার্মেনিয়াম ব্যবহার করি। আর তাছাড়াও সিলিকনটাকে আমরা সাধারণত অন্য জায়গায় সচরাচর ব্যবহার করে থাকি। তো রিসার্চের ক্ষেত্রে বা অপটিক্স রিলেটেড বা অপটো ইলেকট্রনিক্স রিলেটেড যেসব ডিভাইস সেগুলোতে আমরা সাধারণত জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন এখানে আর যদি আমরা এর কথা চিন্তা করি, একদম সামারির কথা চিন্তা করি, এই টেবিলটাতে টেবিল 1.5-এ সামারিটা দেওয়া আছে। তাহলে এখানে একটু দেখি, জার্মেনিয়াম শুরুর দিকে জার্মেনিয়াম এবং গ্যালিয়াম আর্সেনাইড অনেক বেশি পপুলার ছিল, বাট পরবর্তীতে দেখা গেছে জার্মেনিয়ামের প্রোডাকশনটা লিমিটেড হয়ে যায় কারণ এটা টেম্পারেচার সেন্সিটিভিটি এবং হাই রিভার্স স্যাচুরেশন কারেন্টের জন্য। আচ্ছা, এখন এই টেম্পারেচার সেন্সিটিভিটির ব্যাপার যদি বলতে চাই তাহলে আমরা সিলিকন যদি চিন্তা করি, সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14 এবং জার্মেনিয়ামের অ্যাটমিক যে নাম্বারটা, জার্মেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 32। এবং আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি দেখতে পাবো প্রতিটারই শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। বাট সিলিকনের ক্ষেত্রে এই যে শেষ কক্ষপথ বা ভ্যালেন্স শেল, এটা হচ্ছে থার্ড যে শেলটা সেটা, তার মানে আমরা এখানে থার্ড শেলটা লিখে রাখি, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর্থ যে শেলটা সেটা। তাহলে আমরা জানি যে থার্ড শেলটা যতটা না নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, ফোর্থ শেলটা তার থেকে বেশি দূরে থাকবে। তাহলে এই ফোর্থ শেল থেকে যদি ইলেকট্রনকে মুভ করাতে হয় বা ফ্রি করতে হয়, সেটা থার্ড শেল থেকে ফ্রি করার থেকে সহজ। তাহলে সিলিকন এবং জার্মেনিয়ামের মধ্যে আমার জার্মেনিয়ামের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে হায়ার যে কন্ডাকশন ব্যান্ড আমরা বললাম সেই কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যাওয়াটা হচ্ছে সহজ। সো আমরা এটা এক কথা এভাবে বলতে পারি, জার্মেনিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনস এটার হচ্ছে স্মলার অ্যামাউন্ট অফ এডিশনাল এনার্জি দরকার হয় এই অ্যাটম থেকে স্কেপ করে
ফ্রি ইলেকট্রন তৈরি হওয়ার জন্য। তাহলে এই প্রপার্টিটার ইফেক্টটা কোথায়? সো আমরা জানি টেম্পারেচার যত বাড়ায় তত হচ্ছে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আস্তে আস্তে বাড়তে থাকে। দ্যাট মিনস এটার ফ্রি ইলেকট্রনের প্রবণতা বাড়তে থাকে। তো এখন জার্মেনিয়ামে অলরেডি এটা 4th শেলে বসে আছে, এটা সিলিকনের থেকে এটাকে ফ্রি করা সহজ। আমি কম টেম্পারেচার মানে বাড়ালেই সেটা তাড়াতাড়ি এখান থেকে ফ্রি হয়ে যাবে। সো এই যে হাই টেম্পারেচারে এটার একটা আনস্টেবল একটা ব্যাপার, সেই ব্যাপারটা এখানে এটার ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। সো টেম্পারেচার সেন্সিটিভিটি বা বলতে পারি যে টেম্পারেচার স্ট্যাবিলিটিটা কম হওয়ার কারণে জার্মেনিয়ামের প্রোডাকশনটা পরবর্তীতে লিমিটেড হয়ে যায়। তারপরও এখনও এটা হাই স্পিড ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে ফটো ডিটেক্টর টাইপের যে জিনিসগুলো, এই যে এখানে লেখা আছে যে এটা খুব সেন্সিটিভ টু লাইট, এই কারণে ফটো ডিটেক্টরস এবং সিকিউরিটি সিস্টেমে সাধারণত সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম ব্যবহার করা হয়। আর সিলিকন ব্যবহার এটাই কারণ সিলিকনের জার্মেনিয়ামের থেকে ভালো টেম্পারেচার স্টেবিলিটি দেখায়। প্লাস সব থেকে বড় কারণ হচ্ছে সিলিকন হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল, মানে সিলিকন কোনো অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল না। আমাদের সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা, যেটাকে বালি, সো বালি হচ্ছে একেবারে অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল, এবং সিলিকা থেকে সিলিকন ম্যানুফ্যাকচারের প্রসেসটা অন্যগুলোর থেকে সহজ বা অলরেডি এটা এস্টাবলিশড। সো এই কারণে দেখা গেছে লো কস্ট হয় এটা, তারপর অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল বা সহজলভ্য বা সহজ প্রাপ্য হওয়ার কারণে এটা হচ্ছে অন্যগুলার থেকে পপুলার বেশি। আর গ্যালিয়াম আর্সেনাইড সাধারণত অপ্টো ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো সেগুলোতে ব্যবহার করা হয়। এটার সিলিকন এসে ডমিনেট করলেও জার্মেনিয়াম এবং গ্যালিয়াম আর্সেনাইডের প্রভাব এখনও রয়ে গেছে, এবং রিসার্চ বা অন্য হাই স্পিড, বিশেষ করে ভেরি লার্জ ইন্ডিকেটর সার্কিট যেটাকে আমরা বলে থাকি VLSI, সেই সব জায়গাতে জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড এবং কিছু 3 নাম্বার যে গ্রুপ এবং 5 নাম্বার গ্রুপ, সেটাগুলোকে আমরা 3,5 ম্যাটেরিয়াল বলে থাকি, 3,5 ম্যাটেরিয়ালগুলো হচ্ছে বেশি ভালো। আচ্ছা, গ্যালিয়াম আর্সেনাইডের আরেকটা চিত্র যদি একটু দেখাতে চাই, এটার যে ক্রিস্টাল স্ট্রাকচার, এই ক্রিস্টাল স্ট্রাকচার থেকে আমাদের হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের একটা জিনিস চলে আসে। তো গ্যালিয়াম আর্সেনাইডের এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। তার মানে এটা কি করতেছে, দুইটা ডিফারেন্ট অ্যাটমের মধ্যে শেয়ার করতেছে। সো এখান থেকে যেই ধরনের ব্যান্ড গ্যাপটা পাই এটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তো এই টাইপের ব্যান্ড গ্যাপগুলো সাধারণত অপটিক্যাল যেসব সেন্সর বা অপ্টো ইলেকট্রনিক্স ডিভাইস সেগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, তো কম্প্যারিজন এতটুকুই ছিল। আমাদের সিলিকনটা কেন ব্যবহার হয় সব থেকে বেশি সেটার রিজন বলা হলো, এবং বাকিগুলোর যে অ্যাপ্লিকেশন বা বাকিগুলোর অন্যান্য যে প্যারামিটার, মোবিলিটি সহ ব্রেকডাউন ভোল্টেজ এবং থ্রেশহোল্ড ভোল্টেজ কেমন হয় সবই এখানে দেখানো হলো। আচ্ছা, সো এখন আমরা আসি আমাদের এই যে টেম্পারেচার ইফেক্ট বলে একটা কথা আছে, যে টেম্পারেচার বাড়ালে কেমন হবে। সো অলরেডি আমরা এটা পড়েছি যে টেম্পারেচার বাড়ালে আমার এটা কন্ডাক্টিভিটি বেড়ে যাবে এবং রেজিস্টিভিটি কমে যাবে, যেটাকে আমরা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট বলতেছি, নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। সো এখানে আমাদের যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি হওয়া উচিত, তাহলে আগেই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত বা কারেন্ট বেশি দেওয়া দরকার। সো এখানে আমি যদি একটা লাইন ড্র করি, এই জায়গাটায় একটা লাইন ড্র করলাম, ভার্টিক্যাল একটা লাইন। সো দেখা যাচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করলে যত কারেন্ট পাচ্ছি, সেম ভোল্টেজ অ্যাপ্লাই করলে যদি এটা 125 ডিগ্রি সেলসিয়াস হয় আমি কারেন্টের পরিমাণ খুব বেশি পাচ্ছি। সো এই যে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্টের যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে এখানে মানে বোঝা যাচ্ছে। একইভাবে টেম্পারেচার যদি কমাই তাহলে এটা হচ্ছে কমে যাচ্ছে। সো এখানকার টিপিক্যাল একটা ভ্যালু আছে যে কত ডিগ্রি সেলসিয়াস বাড়ালে আমাদের শিফটিংটা কত ডিগ্রি হবে, সেটা দেখা যায় ফরওয়ার্ড রিজিয়নে আমরা যদি 2.5 মিলিভোল্ট শিফট হবে কখন, পার সেন্টিগ্রেড ডিগ্রিতে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস দিলে এটা হচ্ছে 2.5 ডিগ্রি সেলসিয়াস বামে অথবা ডানে শিফট করবে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি অথবা হ্রাস করলে। আচ্ছা, একইভাবে রিভার্স স্যাচুরেশন মানে রিভার্স ক্যারেক্টারিস্টিকেও আমরা দেখতে পাই, টেম্পারেচার যদি বাড়াই তাহলে একই সাথে আমাদের ব্রেকডাউন ভোল্টেজটাও বেড়ে যায় এবং রিভার্স স্যাচুরেশন যে কারেন্টটা সেই কারেন্টটাও বেড়ে যায়। সো এখানে শুধুমাত্র বামে ডানে শিফট হয়েছিল, বাট এখানে এক্স এবং ওয়াই এক্সিস, দুই এক্সিস বরাবরই শিফটিংটা হবে। ওকে, সো এখন আমরা চলে আসি ডায়োডের আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল ডায়োডে। এখন ডায়োডের দুইটা আমরা মোড দেখলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড মোড আর একটা হচ্ছে রিভার্স মোড। অ্যান্ড ফরওয়ার্ড মোডে যদি আমরা চিন্তা করি যে কারেন্টটা খুব সুন্দরভাবে এদিকে ফ্লো হয়ে যাচ্ছে আইডি,
এখন যখন এটা ফ্লো হচ্ছে এবং থ্রেশহোল্ড ভোল্টেজ পার করার পর এটা দেখেছি এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। সো এটাকে আমরা শর্ট সার্কিটের সাথে তুলনা করতে পারি, অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে সুইচটা ক্লোজ অবস্থায় আছে। আচ্ছা, একইভাবে যখন রিভার্স বায়াস, তখন এই কারেন্টের পরিমাণটা হচ্ছে উল্টা দিকে থাকে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটা হচ্ছে আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার থাকে, এটা মিলি অ্যাম্পিয়ার ছিল। আচ্ছা, তাহলে এই কারেন্টটা হচ্ছে খুবই কম। সো এই কম কারেন্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডায়োডটা অ্যাক্টিভ নাই বা ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো এর কোনো পথ নাই, এটা পুরোপুরি ডিসকানেক্টেড বা বিচ্ছিন্ন বা ওপেন। তাহলে এটাকে আমরা বলতে পারি সুইচ ওপেন। সো এই যে ডায়োডকে আমরা একটা ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আইডিয়াল কেস। এখন তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে দুইটা সামারি দেওয়া আছে যে আইডিয়াল কেসে মেকানিক্যাল সুইচের মতো কাজ করে এবং কন্ট্রোলটাও আমার মেকানিক্যাল সুইচের মতো হয়। তবে মেকানিক্যাল সুইচের সাথে এই ডায়োডের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? ডায়োড শুধুমাত্র একমুখী ফ্লো দেয়। সুইচ জাস্ট কন্টাক্ট যদি আমরা মেক করতে পারি তাহলেই যে কোনো ডিরেকশনে এটার ফ্লো হবে, বা ডায়োডের যে ফ্লোটা সেটা হচ্ছে একমুখী। তো এই কারণেই বলছে যে মেকানিক্যাল সুইচের থেকে এটার যে ডিফারেন্সটা, ইট উইল অনলি পারমিট কারেন্ট টু ফ্লো ইন ওয়ান ডিরেকশন। আচ্ছা, এখন আমাদের যেটা দেখার বিষয়, এই যে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট কিভাবে হইলো, আমরা রেজিস্ট্যান্স বা স্লোপ থেকে দেখতে পারি। এখানকার স্লোপটা হচ্ছে অনেক হাই। সো স্লোপ হাই মানে হচ্ছে ডেল আই ডিভাইডেড বাই ডেল ভি, এটা অনেক হাই, যেটাকে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই আর বা কন্ডাক্টিভিটি। সো আর হচ্ছে অনেক লো বা আর অ্যাপ্রক্সিমেটলি 0। একইভাবে এই জায়গায় হচ্ছে আমাদের স্লোপটা হচ্ছে 0। সো আমরা এভাবে বলতে পারি 1/r = 0। সো আর ইজ অ্যাপ্রক্সিমেটলি ইনফিনিটি, যেটাকে আমরা ওপেন সার্কিট বলতে পারি, আর এটা হচ্ছে শর্ট। ঠিক আছে, সো এই জিনিসটা এখানে বলা আছে যে কিভাবে আমরা ডায়োডকে শর্ট সার্কিটের ইকুইভ্যালেন্ট এবং ওপেন সার্কিটের ইকুইভ্যালেন্ট হিসেবে নিতে পারি। আচ্ছা, এখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যে আমরা দিলাম RD এবং আর সমান হচ্ছে V ডিভাইডেড বাই I। সো আমাদের এখানে ডায়োড কারেন্ট এবং অ্যাপ্লাইড ভোল্টেজ এই দুটোকে লেখা হয়েছে ID এবং VD আকারে। এখন যখন আমরা একটা ডায়োড কোনো ডিসি সার্কিটে অ্যাপ্লাই করব, সাপোজ এই ডিসি সার্কিটটা হচ্ছে আমার এরকম, এখানে একটা রেজিস্টর দিলাম, এখানে একটা ডায়োড দিলাম। তো এই সার্কিট, এখন এই ডায়োডের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কিভাবে জানি? ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমাদের এরকম। এখন এই ডায়োডটা এই সার্কিটে থাকা অবস্থায় এই কার্ভ বরাবর যে কোনো পয়েন্টেই অপারেট করতে পারে। এখন যেই পয়েন্টে এটা অপারেট করবে সেটাকে বলা হয় হচ্ছে কিউ পয়েন্ট। আমরা জানি ডায়োডকে প্র্যাকটিক্যাল যে কোনো ডায়োড, সিলিকন বা জার্মেনিয়াম, সেটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমার একটা ভোল্টেজ দরকার এখানে। সো এখানে একটা ভোল্টেজ ড্রপ থাকবে এবং এই ভোল্টেজ ড্রপ হইলে এখানে একটা কারেন্ট ফ্লো করবে। এখন এই কারেন্টটাই ডায়োডের মধ্যে যাচ্ছে, সো এই কারেন্টটাই হচ্ছে আইডি, এবং ডায়োডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটাকে ধরলাম হচ্ছে ভিডি। এখন এই আইডি ভিডির গ্রাফই আমরা এভাবে আঁকছি, বাট কোন পয়েন্টে অ্যাকচুয়ালি অপারেট করতেছে এই জিনিসটা সেটা জানার জন্য আমাদের একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। এখন এই অ্যানালাইসিসটা কিভাবে করব? সাপোজ এই সার্কিটটার ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে এটা ই, তারপর এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে ভিডি। তাহলে এখানে যদি আমি এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমার কেভিএলটা পাবো ই মাইনাস আইডি আর মাইনাস ভিডি ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটাকে ফলো করবে এই সার্কিটটা। এখন এখান থেকে আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে যে কোনো দুইটা পয়েন্ট বের করে একটা স্ট্রেট লাইন আঁকবো, এবং ওই স্ট্রেট লাইনটা ডায়োডের ক্যারেক্টারিস্টিককে যেখানে ছেদ করবে সেটাই হবে এই যেই সার্কিটটা নিয়ে আমরা এখন কথা বলতেছি সেই সার্কিটের জন্য অপারেটিং পয়েন্ট অথবা কিউ পয়েন্ট। তাহলে এখন আমরা দুইটা পয়েন্ট বের করি এক্স এক্সিসে। তাহলে এক্স এক্সিসে পয়েন্ট বের করার জন্য কি হবে? ওয়াই এক্সিসের জিনিসটা 0 হবে। তাহলে when ID is equal to 0, আইডি যদি 0 হয় তাহলে এখানে পাচ্ছি ই ইকুয়াল টু ভিডি। সো এখানে আমরা একটা পয়েন্ট পাবো, ধরলাম আমি এই পয়েন্টটাই হচ্ছে ভিডি। ওকে, আচ্ছা, আবার যখন আমরা ধরলাম হচ্ছে when এই যে ওয়াই এক্সিসে একটা পয়েন্ট লাগবে আমার, ওয়াই এক্সিসে কোনটা 0? ভিডি এর মান 0। when ভিডি ইকুয়াল টু 0 তখন কি পাচ্ছি?
তখন পাচ্ছি ই ইকুয়াল টু আইডি ইন্টু আর, অথবা এখান থেকে পাওয়া যায় আইডি এর ভ্যালু হচ্ছে ই ডিভাইডেড বাই আর। তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভিডি কমা 0, এবং এখানে ধরলাম একটা পয়েন্ট পেলাম যেটা 0 কমা ই ডিভাইডেড বাই আর। এখন এই দুইটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করলে একটা স্ট্রেট লাইন পাবো, এবং এই যে অপারেটিং পয়েন্টটা এটাকে বলবো হচ্ছে কিউ পয়েন্ট। কিউ নামটা আসছে হচ্ছে কুইশেন্ট থেকে, সো কিউ নামটার উৎপত্তি হচ্ছে কুইশেন্ট থেকে। এটা হচ্ছে যেটার মিনিং আনভ্যারিং, মানে এটা ভ্যারি করবে না, একটা নির্দিষ্ট সার্কিটের জন্য কম্প্যাটিবল একটা পয়েন্ট। সো আমরা কি পাচ্ছি, এই লোড লাইন অ্যানালাইসিস থেকে এমন একটা পয়েন্টই পাই যেই পয়েন্টের ভোল্টেজ এবং কারেন্ট, কার ভোল্টেজ, ডায়োডের ভোল্টেজ এবং কারেন্ট কম্প্যাটিবল উইথ দ্য সার্কিট কন্ডিশন। যেই সার্কিট নিয়ে কথা বলতেছি সেই সার্কিট কন্ডিশনের জন্য ওই ডায়োড ভোল্টেজ এবং ওই ডায়োড কারেন্টটা হচ্ছে কম্প্যাটিবল থাকবে, সেটাকে আমরা কোয়েশন পয়েন্ট বা হচ্ছে কিউ পয়েন্ট বলে থাকি। পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট, অন দ্য ডিসি লোড লাইন, মানে আমরা ডিসি লোড লাইন বলতে বোঝাচ্ছি এখানে ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে তার জন্য যে লোড লাইনটা, ডিসি লোড লাইন, where diode voltage and current are compatible with the circuit condition. ওকে, সো এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্টের সংজ্ঞা। তো এরপর আমরা চলে যাই যেটা বলতে চেয়েছিলাম, যে এই যে কিউ পয়েন্টটা পেলাম, কিউ পয়েন্ট মানে এখানে আমরা একটা ভিডি পেয়েছি এবং একটা আইডি পাইছি, মানে এদিকে পুরাটাই তো ভিডি, সো এখানে একটা ভিডি এর একটা ভ্যালু আছে এবং আইডি এর একটা ভ্যালু আছে কিউ পয়েন্টে। কারণ এই পয়েন্টে যেই রেজিস্টরটা, এই পয়েন্টকে নিয়ে আমি যদি কোনো একটা রেজিস্ট্যান্সের মান বের করি, তার মানে এখানে যেই আইডি এর ভ্যালু এবং এখানে যেই ভিডি এর ভ্যালু, সেটা থেকে যে রেজিস্ট্যান্সটা পাবো, এই যে এই বক্সের মধ্যে দেখানো হয়েছে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলে থাকি ডিসি অথবা স্ট্যাটিক রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, এখন যদি এখানে ডিসি ভোল্টেজ না দিয়ে আমাদের এসি ভোল্টেজ দেওয়া হয়, তখন কি হয়? তখন আমাদের এই যে অপারেটিং কিউ পয়েন্ট, এটা সার্টেন একটা পয়েন্টে থাকে না, এটা সাধারণত যেই এসি যেই সাপ্লাই, সেই সাপ্লাইয়ের যেই সুইংটা, এই যে উপরের দিকে, মানে উপরের অ্যাম্পলিটিউড এবং নিচের অ্যাম্পলিটিউড, এই সুইং বরাবর এই কিউ পয়েন্টটা সাধারণত সুইং করতে থাকে। তাহলে ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই ইয়ারটার মানে আশেপাশের যেই রিজিয়নটা আছে, সেই রিজিয়নের পয়েন্টগুলা কীরকম সেটার শেপের উপর ডিপেন্ড করে না। সো এই কারণে বলছে ডিসি রেজিস্ট্যান্স অফ ডায়োড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইন দ্য রিজিয়ন সারাউন্ডিং দ্য পয়েন্ট অফ ইন্টারেস্ট। মানে এটার এই যে এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, কিউ পয়েন্ট, এইটার আশেপাশে যেই পয়েন্টগুলো আছে সেগুলোর উপর আমাদের ডিসির ভ্যালু, মানে ডিসির ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে না। বাট যদি সাইনোসয়েডাল একটা ইনপুট করা হয়, তাহলে এই সিচুয়েশনটা আর আগের মতো থাকবে না। তাহলে সিচুয়েশনটা কি হবে, এই কিউ পয়েন্টটা এখানে এই সাইনোসয়েডাল যে সাপ্লাই, সেই সাপ্লাইয়ের মতো করে এই জায়গাতে একটা সুইং করতে থাকবে, মানে এই বরাবর যাবে আবার এই বরাবর আসবে। এই যে যেমন আমি এখানে এসি সাপ্লাই দেওয়া মানে কি, আমার এখানে পয়েন্টটা কি ছিল, এক্সাক্ট একটা ভ্যালু ছিল ই, যেই ভোল্টেজটা দিছি। মানে এসি সাপ্লাই দিলে ই এর মান তো আর ফিক্স থাকবে না, ই এর মানটা যেভাবে বাড়বে কমবে, ঠিক একইভাবে আমার এই যে এখানে যেই পয়েন্টটা, এটা সমান আমরা কি পাইছিলাম, এটা সমান হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে ই, মানে ভিডি সমান ই পাইছিলাম। সরি, এখানে ভিডি লিখে ফেলছি আমি, কেন এখানে ভিডি হবে না, এখানে ই হবে, ই কমা 0। তো ই এর ভ্যালু পাইছিলাম। এখন এখানে এসির ক্ষেত্রে তো ই আর ফিক্স না, ই হচ্ছে এই এসি যে সাপ্লাই, এই সাপ্লাইয়ের এখানে একটা ই একরকম, এখানে আরেকটা একরকম, এখানে একরকম। তো সেটার উপর ডিপেন্ড করে এই লোড লাইনটাও হচ্ছে ভ্যারি করতে থাকবে। এই যে এখানে আমাদের এরকম আছে, এই যে লাইনটা, এটা একবার এরকম হতে পারে,
একবার এরকম হতে পারে, একবার এরকম হতে পারে। এটার উপর ডিপেন্ড করবে কিসের উপর? আমাদের এই পয়েন্টটা ছিল হচ্ছে ই ডিভাইডেড বাই আর, আর এই পয়েন্টটা ছিল হচ্ছে ই। এখন এসির ক্ষেত্রে এই পয়েন্টগুলো ভ্যারি করতেছে, দ্যাট মিনস ই ভ্যারি করতেছে, এই ইউ ভ্যারি করতেছে। সো আমার এখানে কিউ পয়েন্টটাও একটা নির্দিষ্ট পয়েন্টও হবে না, সাধারণত একটা রেঞ্জ দিয়ে হবে। তো সেই রেঞ্জটাই এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে খুবই জুম করে দেখানো হয়েছে, যে আমি এই জায়গাটাকে যদি এভাবে জুম করি, জাস্ট এইটুকু পয়েন্টটাকে গ্রাফে এভাবে আঁকা হয়েছে, এই যে এই জায়গায় আঁকা হয়েছে। তাহলে কিউ পয়েন্টটাও এভাবে সুইং করতে থাকবে, এবং এখানে এই যে কোয়েশ্চেন পয়েন্ট লেখা আছে, ওটার মিনিংও লেখা আছে, যেটা আমি আগেই বলে ফেলছি। আচ্ছা, এখন এই যে কিউ পয়েন্ট যখন দিলাম, তাহলে যেই জায়গায় পয়েন্টটা ভ্যারি করতেছে সেই ভ্যারিয়েশন ডেল আইডি, এবং এখান থেকে এই পর্যন্ত যে ভ্যারি করতেছে এই ভ্যারিয়েশন হচ্ছে ডেল ভিডি। এই দুইটার যে রেশিও পাবো, সেই রেশিও থেকে আমরা যে রেজিস্ট্যান্সটা পাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এসি অথবা ডাইনামিক রেজিস্ট্যান্স। সো আমরা বুঝতে পারছি ডিসির ক্ষেত্রে এটা এক জায়গায় স্টেবল, দ্যাট মিনস স্ট্যাটিক রেজিস্ট্যান্স, আর এসির ক্ষেত্রে এটা একটু মুভ করতেছে, মানে ডাইনামিক বা মুভেবল। সো এটাকে আমরা এসি অথবা ডাইনামিক রেজিস্ট্যান্স বলতেছি। আচ্ছা, এরপর এখন যদি এরকম হয় যে আমার এসির অ্যাম্পলিটিউডটা খুব বেশি বড়, অনেক বেশি সুইং হচ্ছে, সুইং বলতে আমি উপরে নিচে নামা এই জিনিসটা বোঝাচ্ছি। তো সেই রকম সুইংয়ের ক্ষেত্রে আমরা যেটাতে যাই, আমরা হচ্ছে অ্যাভারেজে যাই। আচ্ছা, অ্যাভারেজটা কোথায় এটা একটু দেখাই। তখন আমরা হচ্ছে অ্যাভারেজ এসি রেজিস্ট্যান্সে যাই, যে যদি আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা সাফিসিয়েন্টলি লার্জ টু প্রডিউস এ ব্রড সুইং, মানে এটা আগে ধরলাম এই অবস্থায় একটা সুইং ছিল, এখন এটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, মানে সাপ্লাইটা আমার অনেক বেশি হাই ভোল্টেজ সাপ্লাই। তো তখন আমাদের এইটা এভারেজ একটা রেজিস্ট্যান্স নেই, এই দুই পয়েন্টের একটা এভারেজ। তাহলে এই এসি সুইংটা কিভাবে বের করা যায় সেটা একটু দেখি। তো আমরা জানি যে আর যেটা দেখলাম, আর এর ভ্যালুটা হচ্ছে ডেল আইডি ডিভাইডেড বাই ডেল ভিডি। তার মানে আমরা আরটাকে স্লোপ বলতে পারি, রাইট? স্লোপটা কি হবে? ডিভি ডিভাইডেড বাই ডিআই, এই স্লোপটা। সো আমাদের যে ভি এবং আই এর যেই একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে, সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। তাহলে এখন এসি রেজিস্ট্যান্স কিভাবে বের করে সেটার দিকে যাই, সেটা বইয়ে এখানে দেওয়া আছে। সো আমি একটু পাশে করে দেখাই, তারপর বইয়ের রেজাল্টটা দেখাচ্ছি। আমাদের ছিল হচ্ছে আইডি এর ইকুয়েশন আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই এনভিটি মাইনাস 1, এরকম ছিল। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে ডি ভিডি ডিভাইডেড বাই ডি আইডি। তাহলে আমরা এটা আমাদের হচ্ছে সমান কত, এটা হচ্ছে আমরা বের করব। এটা বের করব। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করি, এটাকে ডিফারেন্সিয়েশন করি ভি এর অ্যাক্রসে, তারপর এটাকে রিভার্স করে দিয়ে এই মানটা পাবো। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো হচ্ছে আইএস তো থাকবে, ই কে ডিফারেন্সিয়েশন করলে এটাই হয়, ইভিডি ডিভাইডেড বাই এনভিটি থাকবে, আর ই এর সাথে যেই কোএফিসিয়েন্টটা আছে সেটা আমরা জানি গুণ আকারে চলে আসবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এনভিটি, আর এখানে আইএস মাইনাস আইএস গুণ হয়ে গেলে এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো আমাদের এইটা চলে আসলো। এখন এটার এই যে এই পোর্শনটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে আইডি। সো এই পোর্শনটাকে এখন আমরা আইডি লিখতেছি আইডি ডিভাইডেড বাই এনভিটি, ঠিক আছে? তাহলে আমরা এই ডিফারেন্সিয়েশন করে রেজাল্টটা এটা পেলাম। সো আমাদের ডিজায়ার্ড যেই ভ্যালু ডিভিডি ডিভাইডেড বাই ডিআইডি সমান কি পাবো? এনভিটি ডিভাইডেড বাই আইডি। আচ্ছা, এখন এই এন এর মান সাধারণত 1 থেকে 2 এর মধ্যে হয়, এবং আমরা আগের ক্লাসে উল্লেখ করেছিলাম এন এর মান আমরা এখন পর্যন্ত 1ই রাখবো। সো এন ইকুয়াল টু 1, এবং ভিটি এটা থার্মাল ভোল্টেজ, এটা একটা মানে একটা থাম রুলের মতো একটা মান আছে, যেটা কিনা 26 মিলিভোল্ট। তাহলে এটা যদি বসাই তাহলে এই জিনিসটাই আমরা পাচ্ছি, কোনটা? এসি রেজিস্ট্যান্স, ডায়নামিক রেজিস্ট্যান্স আরডি ইকুয়াল টু 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি। ওকে, সো এটাই এখানে দেখানো হয়েছে বইয়ে।
এভাবে ডিফারেন্সিয়েশন করে আমরা এসি বা ডাইনামিক রেজিস্ট্যান্সটা বের করতে পারি। এবং এসি এর সুইংটা যদি খুবই বেশি ব্রড হয় সেক্ষেত্রে আমরা এটাকে আর ডাইনামিক রেজিস্ট্যান্স বলি না, এক্ষেত্রে এভারেজ বের করে এটাকে এভারেজ রেজিস্ট্যান্স বলি। এখন কথা হচ্ছে এখানে আমাদের ডায়োডের ইন্টারনাল যে বডি রেজিস্ট্যান্স সেইটা প্লাস দুইটা যে লিড ছিল দুই পাশে যে পোর্ট যে কন্ডাক্টর সেগুলোর কোনো ধরনের রেজিস্ট্যান্স অ্যাড করা হয়নি। তাহলে এই যে অল দ্য রেজিস্ট্যান্স লেভেল ডিটারমাইন দাস ফর এটা কি ছিল পিএন জাংশন, এগুলো কি কোনগুলোকে ইনক্লুড করে না? সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালের যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা বডি রেজিস্ট্যান্স বলি সেটাকে ইনক্লুড করে না, প্লাস যে কানেকশন দেওয়ার জন্য আমরা যে মেটালিক যে কন্ডাক্টর ব্যবহার করছি যেটাকে কন্টাক্ট রেজিস্ট্যান্স বলা হয় সেটা ইনক্লুড করা হয়নি। এখন এই দুইটা জিনিস একসাথে আমরা আরবি হিসেবে এটার সাথে যোগ আকারে ইনক্লুড করে দিতে পারি। তাহলে টোটাল আমাদের যে ডাইনামিক রেজিস্ট্যান্স সেটা দ্বারাই হচ্ছে 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আইডি প্লাস আরবি। এখানে আরবি দিয়ে বোঝাচ্ছে বডি প্লাস কন্টাক্ট রেজিস্ট্যান্স। তাহলে ডায়োডের ভিতরে ইন্টারনাল কি ধরনের রেজিস্ট্যান্স থাকে সেটা আমরা দেখলাম, আর এভারেজটা কি কেন আসে সেটাও বললাম। সো সামারি টেবিল এখানে করা আছে যে ডিসি অথবা স্ট্যাটিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কীরকম হবে এবং কিউ পয়েন্ট একটাই থাকবে, এসি অথবা ডাইনামিকের ক্ষেত্রে কিউ পয়েন্ট এরকম একটা সুইং আকারে থাকবে এবং সেটার একটা ট্যানজেন্ট নিয়ে আমরা এই আরডি এর ভ্যালুটা বের করছি। আর একইভাবে এভারেজটাও একটা স্ট্রেট লাইন, ওই যে লিমিট অফ অপারেশন, মানে লিমিট অফ অপারেশন দিয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কোন দুইটা পয়েন্টের মধ্যে সুইং হবে, ওই দুই স্প্যানটাই হচ্ছে আমাদের লিমিট অফ অপারেশন। সো আমরা জেনে গেলাম যে ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ কতটুকু হলে ডায়োডটা অ্যাক্টিভ হয়, যেটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলতেছি। তার মানে ডায়োডের একটা ভোল্টেজ আছে আর ডায়োডের ভিতরে কীরকম রেজিস্ট্যান্স থাকতে পারে সেটাও জানলাম। সো এখন রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ জানি, মোটামুটি আমাদের ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো জানা দরকার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য সেটা জানি। সো এখন আমরা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যাব। সো ইকুইভ্যালেন্ট জিনিস বলতে কি বোঝায়? ইকুইভ্যালেন্ট মানে যা আছে সেটাকে রিপ্লেস করে, যেটা আছে সেটাকে রিপ্লেস করে আমরা এমন একটা কিছু নিয়ে আসবো যেটা আগের অবস্থাকে বেস্ট রিপ্রেজেন্ট করে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? একটা কম্বিনেশন অফ এলিমেন্ট এমনভাবে চুজ করা হবে যেন যেই জিনিসটা বা যেই ডিভাইসটা বা সিস্টেমটা সেটার সকল ধরনের ক্যারেক্টারিস্টিককে সে প্রপারলি রিপ্রেজেন্ট করে। সো যেটার মানে দাঁড়াচ্ছে যে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে এমনভাবে ডিফাইন করব যেন ওই ডিভাইসটাকে পুরোপুরি ওই জায়গা থেকে উঠায় ফেলতে পারি, ডিভাইসের বদলে একটা সার্কিট রিপ্রেজেন্টেশন আনবো যেন ডিভাইসের ক্যারেক্টারিস্টিকগুলা বা ডিভাইসের অ্যাকচুয়াল বিহেভিয়ারটা ওই সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট হয়। সো যে কোনো কিছুর আউটপুট বা ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখতে গেলে আমাদেরকে অবশ্যই সার্কিটের মাধ্যমে আনতে হবে। তো প্রথম যেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ডায়োডের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। দ্যাট মিনস পিস ওয়াইজ এখানে বোঝা যাচ্ছে যে আমার যতগুলো প্যারামিটার থাকবে প্রতিটাকে পিস বাই পিস আমি এখানে রিপ্লেস করব। সো আমরা অলরেডি জানলাম যে একটা ডায়োডের একটা ভোল্টেজ থাকবে, সার্টেন ভোল্টেজ ভি থাকবে, এটাকে বইয়ে ভি কে দিয়ে প্রকাশ করা হয়েছে, আমিও তাই ভি কে লিখছি, মানে নিউ ভোল্টেজটা, প্লাস আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, তাই না? আর ডায়নামিক হতে পারে, এসি হতে পারে। তো এখানে আমরা রিপ্রেজেন্টেশনের জন্য আর এভারেজ যেটা সেটাকে ব্যবহার করি। সো এখন এটা কিভাবে মানে এই ভি কে কীভাবে বসাবো? সো একটা সার্কিট আমরা যেটা আঁকছিলাম সেটাকে আবার নিয়ে আসি। এখানে যে ডায়োডটা নিয়ে আসছি, তো ধরলাম এখানে আমি হচ্ছে 5 ভোল্ট দিচ্ছি। 5 ভোল্টটাকে 0 থেকে 5 পর্যন্ত আস্তে আস্তে বাড়াচ্ছি। তাহলে 0 ভোল্ট যখন দেবো তখন কিন্তু এটা অন হবে না। তারপর আবার 1.5 যখন দেবো তখন অন হবে না। ধরলাম এটা সিলিকন ডায়োড, দ্যাট মিনস থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7। সো যেই মাত্র 0.7-এ যাবে তখন এটা অন হবে। তাহলে এই যে 0.7টা তাকে কি করতে হবে? এখান থেকে আগে সাপ্লাই দিতে হবে। সো এদিক থেকে আমি পুশ করতেছি 5 ভোল্ট, এদিক থেকে আমাকে 0.7 পর্যন্ত সে আমাকে ডিফেন্ড করতে পারতেছে। সো আমার যদি সার্কিটটা এভাবে থাকে, এভাবে যদি থাকে, তাহলে এই যে প্যারামিটারটা সেটা আমাকে কিভাবে থাকতে হবে? তার উল্টা দিকে। দ্যাট মিনস এই সাপ্লাই যদি এদিকে হয় তার অপোজিট ভাবে
একটা প্রেশারাইজ করবে এরকম একটা ভোল্টেজ নিতে হবে এবং সেই ভোল্টেজটাই হবে ভিকে। আচ্ছা, এটা গেল। এবং ডায়োডের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা এখানে বসালাম। আচ্ছা, আর ডায়োড যেহেতু এটা একটা ডায়োড ছিল আমাদের আগে, সো এটা বোঝানোর জন্য ডায়োডের যে সিম্বলটা থাকবে সেই সিম্বলটা আমরা এখানে দিব। আচ্ছা, সো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের ডায়োডটাকে রিপ্লেস করে আমরা এই সার্কিটটা দাঁড় করালাম। সো এটাই হচ্ছে আমাদের পিস ওয়াইজ ডায়োড সার্কিট। তাহলে আমরা দেখি আমাদের এই অ্যানালাইসিসের সাথে কতটুকু মিললো। তাহলে এই যে পিস ওয়াইজ এই যে একটা ডায়োড, এখানে অ্যাকচুয়াল যে ডায়োড সেটার একটা ছবি দেখানো হয়েছে, সেটাকে আমরা রিপ্লেস করলাম কিভাবে, একটা ভোল্টেজ সোর্স যার ভোল্টেজের মান হবে ওই ডায়োডটার নি ভোল্টেজের সমান, সাথে হচ্ছে আমাদের রেজিস্টরটা থাকবে, কোন রেজিস্টর, এভারেজ যে রেজিস্টরটা সেটা, এবং ডায়োড বোঝানোর জন্য এখানে একটা আইডিয়াল ডায়োডের সিম্বল বোঝালাম। তাহলে এটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা সেটা। আচ্ছা, আর এভারেজ কীভাবে বের করবো এটার একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো নিউমেরিক্যাল এক্সাম্পল আর কি, তো এগুলো আপাতত স্কিপ করে যাচ্ছি আমি। আচ্ছা, এখন সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেখানে আমরা ওই ডায়োডের যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, তার আগে একটু বোঝানো দরকার যে এইভাবে যদি আমরা ডায়োডকে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভটা, আমরা যে কার্ভটা শিখে আসলাম এতক্ষণ, যে 0.7-এর পরে গিয়ে সে অন হবে সেরকম, মানে এই যে এক্সপোনেনশিয়াল যেই কার্ভ সেই কার্ভটা হচ্ছে ফর দিস। আচ্ছা, আর এই সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিচ্ছি। কারণ রেজিস্ট্যান্স বাদ দেওয়া মানে কি, এটার ভিতরে আর কোনো বাধা পাচ্ছে না, যেই মাত্র তার নি ভোল্টেজ পার হয়ে যাবে সেই মাত্র সে একটা সুন্দর মতো কারেন্ট দেখাবে। তো এই কারণে এখানে যে একটা এরকম লিনিয়ারলি একটা স্লোপের মতো তৈরি হতো সেটা আর হবে না, একেবারে স্ট্রেট লাইন তৈরি হবে। যখন আমরা সিম্পলিফাইড করব সেখানে রেজিস্ট্যান্সটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিছি অথবা ইগনোর করছি। আচ্ছা, এরপর লাস্টলি আসা হচ্ছে আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। আইডিয়াল মানে এই ডায়োডের মধ্যে কোনো ধরনের ড্রপই নাই, আমি যখনই ফরওয়ার্ড বায়াস দেব সাথে সাথে সে অন হবে, যখনই রিভার্স বায়াস দেব সাথে সাথে সে অফ হয়ে যাবে। এরকম হওয়া মানে পজিটিভ দেওয়ার ইনস্ট্যান্ট মুহূর্তে একটা কারেন্ট পাবো। তো তখন আমাদের এই ভোল্টেজ যে ব্যাপারটা সেটাও বাদ দিয়ে দিই এবং ভিতরের যে রেজিস্ট্যান্স আর এভারেজ সেটাকেও বাদ দিয়ে দিই। তাহলে এভাবে আমরা আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে একেবারে সামারি টেবল দেওয়া আছে। পিস ওয়াইজের ক্ষেত্রে এটা অবশ্যই যেভাবে যাবে আমরা যেটা শিখছি এক্সপোনেনশিয়াল, সিম্পলিফাইডের ক্ষেত্রে এরকম সোজা, এবং আইডিয়ালের ক্ষেত্রে 0 থেকে শুরু হবে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক বাকি আছে ডায়োডের, সেটার নাম হচ্ছে রিভার্স রিকভারি টাইম। আচ্ছা, এখন একটা ডায়োড ধরলাম যে অন করা আছে, ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড মোডে চলতেছে। ফরওয়ার্ড কারেন্টে যখন যাচ্ছে, এই ডায়োডের ইন্টারনাল যে স্ট্রাকচার ছিল সেটার দিকে আবার একটু যাই। ফরওয়ার্ড এটা ধরলাম পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। যখন ফরওয়ার্ড মোডে ডায়োডটাকে রাখা হয়েছে, মানে এই পাশে পজিটিভ দেওয়া হয়েছে এই পাশে নেগেটিভ দেওয়া হয়েছে, পি থেকে হোলগুলো সব এই পাশে চলে যাচ্ছে এবং এন থেকে ইলেকট্রনগুলো এই পাশে আসতেছে। এখন তার মানে হোল যখন এখানে প্রবেশ করতেছে, হোল এন টাইপে প্রবেশ করতেছে, এন টাইপে যখন প্রবেশ করলো হোলগুলো, তখন কিন্তু সে কি হয়ে গেছে, মেজরিটি থেকে এন এর জন্য সে মাইনরিটি। আবার ইলেকট্রন যখন এই পাশ থেকে এই পাশে প্রবেশ করলো তখন কিন্তু পি টাইপের জন্য সে এই ইলেকট্রনগুলোকে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে দেখবে। আচ্ছা, তার মানে যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে প্রচুর পরিমাণে তার পার্সপেক্টিভে মাইনরিটি ক্যারিয়ার আছে এবং পি টাইপের মধ্যে প্রচুর পরিমাণে ওই পি এর পার্সপেক্টিভে মাইনরিটি ক্যারিয়ার আছে। ঠিক আছে, তো এটাই বলা হয়েছে যে এখানে কোথায় লাইন, আচ্ছা এটা বাদ দিই, আমি আগে ব্যাখ্যা করি তারপর বইয়ের লাইন বোঝাচ্ছি। তো এখানে হচ্ছে ই মাইনরিটি ক্যারিয়ার আছে। এখন আমি হুট করে কি করলাম, এটাকে আমি রিভার্সে নিয়ে গেলাম, এটা ফরওয়ার্ড মোডে না রেখে রিভার্সে নিয়ে গেলাম। তাহলে আমাদের থিওরি অনুযায়ী কি হওয়া উচিত, আমাদের থিওরি অনুযায়ী হওয়া উচিত যে এটা এই কারেন্টগুলা আর পাস হবে না, এটা কারেন্ট পাসিং একেবারে বন্ধ করে দিবে, আইডি মোটামুটি 0-র কাছাকাছি চলে যাবে। এখন এই যে 0-র কাছাকাছি চলে যাওয়া মানে কি, সে আগের অবস্থায় ফিরে যাওয়া, তাই না, আগের স্টেটে ফিরে যাওয়া। আর আগের স্টেটে যদি ফিরে যেতে চাই তাহলে কি করতে হবে, তাকে আগের স্টেটে ফিরে যেতে চাইলে তাকে আমার
সেটা একটু ঠিক করে নিই। আগের স্টেটে ফিরে যেতে চাইলে এই যে ইলেকট্রনগুলো এখানে যে চলে আসছিল সেই ইলেকট্রনগুলোকে আবার এখানে ব্যাক করতে হবে, এই মাইনরিটিগুলোকে আবার আগের অবস্থাতে ফিরে যাইতে হবে, এই হোলগুলাকে আবার আগের অবস্থাতে ফিরে আসতে হবে। তাহলে এই যে ফিরে আসার ব্যাপার, এই ফিরে আসার মাঝখানে সে কিছুটা টাইম নেবে। এই যতটুকু টাইম দরকার একদম ইনস্ট্যান্টলি আমি চেঞ্জ করার সাথে সাথেই এটা কারেন্টটা জিরো মোডে চলে যাবে না বা রিভার্স মোডে চলে যাবে না, মাঝখানে কিছুটা সে সময় নেবে। এই সময়টাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি টাইম। এবার বইয়ের কথায় আসি, বলা হয়েছে ফরওয়ার্ড বায়াসের স্টেটে দেখানো হয়েছে যে লার্জ নাম্বার অফ ইলেকট্রন ফ্রম এন টাইপ ম্যাটেরিয়াল প্রোগ্রেসিং থ্রু দ্য পি টাইপ, যেটা আমি বললাম যে অনেকগুলো ইলেকট্রন এখানে পি টাইপে চলে আসবে। সো ইলেকট্রনস ইন পি টাইপ ম্যাটেরিয়াল, এই ইলেকট্রনগুলো পি টাইপের ম্যাটেরিয়াল, এবং হোল যেগুলো এন টাইপে চলে গেল সেগুলাকে আমরা বলতে পারি যে এখানে অনেকগুলা মাইনরিটি ক্যারিয়ার এস্টাবলিশ হলো, মানে এখানকার এন টাইপ সে এই হোলগুলোকে মাইনরিটি হিসেবে দেখবে। এখন এই অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি আমি হঠাৎ করে রিভার্স করে দিই, তাহলে এই যে কন্ডাকশন স্টেট থেকে নন কন্ডাকশন স্টেটে যাওয়ার জন্য সে কিছুটা সময় নেবে। সে কি করবে, এই লার্জ নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ারকে ওই পাশে পাঠাবে। তাহলে যখন আমি এটাকে চেঞ্জ করলাম, সেই চেঞ্জিং স্টেটে কি হবে একটু দেখি। সো যখন চেঞ্জ করে ফেললাম, চেঞ্জিং স্টেটে কি হবে, এখানে ই অনেকগুলা চলে আসছে, যেটাকে পি টাইপ দেখতেছে মাইনরিটি হিসেবে। এখানে হোল অনেকগুলা চলে আসছে, যেটাকে এন টাইপ দেখতেছে মাইনরিটি হিসেবে। সো যেই মাত্র আমি এটাকে রিভার্স বায়াসিং বা মোডটাকে নন কন্ডাকশন মোডে নিয়ে গেলাম, তখন কি হবে, ফেরত যাইতে হবে, এই হোলগুলাকে এই জায়গায় ফেরত আসতে হবে এবং এই ইলেকট্রনগুলাকে এই জায়গায় ফেরত আসতে হবে। এখন চিন্তা করি, তাইলে হোলের যে ফ্লোটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, আর ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে হচ্ছে এখন, তাহলে আমার যে কন্ডাক্টিং কারেন্ট, সেই কারেন্টটা আমরা জানি হোলের দিকে হয়। সো আমার কারেন্টের ডিরেকশন আলটিমেটলি যেটা পাচ্ছি, কারেন্টের ডিরেকশন আমরা পাবো হচ্ছে এদিকে। তাহলে দেখা গেল একদম চেঞ্জের ইনস্ট্যান্ট মুহূর্তে এই আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এমনভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে যেটা আমার রিভার্স কারেন্টের মতো হয়ে গেছে। ফরওয়ার্ড কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছিল, ফরওয়ার্ড কারেন্ট কিন্তু যাবে পি থেকে এন দিকে। এখন এরা আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যেদিকে যাওয়া শুরু করলো, সেদিকে যেতে গেলে ওই ফ্লোটা হয়ে যাচ্ছে রিভার্সের দিকে। সো এখন দেখা যাচ্ছে এই যে ফরওয়ার্ড মোডে যাচ্ছিল, গ্রাফের দিকে তাকাই, ফরওয়ার্ড মোডে যাচ্ছিল, যেতে যেতে আমি এই ইনস্ট্যান্টে কি করলাম, সুইচটাকে ঘুরাইয়ে দিলাম বা ভোল্টেজ সাপ্লাইটাকে ঘুরাইয়ে দিলাম, মানে কন্ডাকশন থেকে নন কন্ডাকশন নিয়ে গেলাম। তখন কি হবে, তখন এই হোলগুলাকে আবার ব্যাক করতে হবে আগের জায়গায়, ইলেকট্রনগুলোকে আবার ব্যাক করতে হবে আগের জায়গায়, এবং ওরা ব্যাক যখন করবে তখন আমার কারেন্ট দেখাবে এরকম রিভার্স কারেন্টের মতো। সো এই ফরওয়ার্ড থেকে একেবারে রিভার্সে চলে গেল ইনস্ট্যান্ট এই মোমেন্টে। এখন কি হবে, এরা আস্তে আস্তে ব্যাক করতেছে, সবগুলা তো আর হুট করে ঢুকে যাবে না। সো যখন আস্তে আস্তে ব্যাক করতেছে, সেইটুকু টাইমে এই কারেন্টটাকে সে ধরে রাখবে। এই যে ধরে রাখার যে টাইম, সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে স্টোরেজ টাইম। এই যে স্টোরেজ টাইম। সো এখানে বলা হয়েছে যে however because of the large number of minority carriers in each material, diode current will simply reverse, যেটা বুঝালাম, এই যে diode current reverse হবে, stay at this measurable level for the period of time ts। এই ts কে আমরা বলতেছি হচ্ছে স্টোরেজ টাইম। এই স্টোরেজ টাইম কতটুকু, স্টোরেজ টাইম হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারকে মেজরিটি স্টেটে চলে যাওয়া পর্যন্ত। তারা এখানে মাইনরিটি অবস্থায় ছিল, এখানে গিয়ে সে আবার আগের মেজরিটি স্টেটে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এখন এই ডায়োড এতক্ষণ পর্যন্ত শর্ট সার্কিট স্টেটেই থাকবে এবং আই রিভার্স এখানে মেনটেন করবে। যেই টাইমটুকু দরকার সেই টাইমটুকুকে আমরা বলবো হচ্ছে স্টোরেজ টাইম। আচ্ছা, এখন এই কারেন্টটা আস্তে আস্তে রিডিউস করতে হবে। এই কারেন্টটা রিডিউস করে একবারে জিরোতে আসার কথা, কারণ রিভার্সে তো চলেই গেছে। এরা যখন ফিরে গেল তখন নন কন্ডাকশন স্টেটে চলে গেছে, সো কারেন্ট জিরো হয়ে যাবে। অ্যান্ড জিরো হয়ে এখানে আসার কথা ছিল, বাট সেই জিরো হইতে হতেও সে কী করবে, আরও কিছুক্ষণ সময় নেবে। এই সময়টাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিশন ইন্টারভাল বা ট্রানজিশন টাইম। তাহলে এইটাকে বলা হয়েছে সেকেন্ড পিরিয়ড, যখন এই যে স্টোরেজ ফেজটা পাস হয়ে গেল, কারেন্ট উইল বি রিডিউসড ইন লেভেল
টু দ্যাট অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন কন্ডাকশন স্টেট, মানে নন কন্ডাকশন স্টেটে যেরকম কারেন্ট থাকার কথা সেই কারেন্টে যেতে যেই সময়টুকু লাগবে সেটাকে বলবো হচ্ছে ট্রানজিশন টাইম। সো এটাকে টি দিয়ে প্রকাশ করতেছে। তাহলে এই টিএস স্টোরেজ টাইম প্লাস ট্রানজিশন টাইম এই দুটা মিলিয়ে যে টাইমটা হবে সেটাকে আমরা বলবো রিভার্স রিকভারি টাইম। তার মানে হুট করে ফরওয়ার্ড থেকে রিভার্সে চলে গেলে হঠাৎ করে একটা রিভার্স কারেন্ট দেখা যায়, ওইটা কিছুক্ষণ স্টে করে, ওইটা রিকভার করতে গিয়ে যার যতটুকু টাইম লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স রিকভারি টাইম। তাহলে এখন রিভার্স রিকভারি টাইমটা কেন ইম্পর্টেন্ট? এটা কিন্তু আমরা ফরওয়ার্ড থেকে রিভার্সে নিয়ে যাচ্ছি, তার মানে কন্ডাক্টিং স্টেট থেকে নন কন্ডাক্টিংয়ে যাচ্ছি, যেটাকে আমরা তুলনা করতে পারি সুইচিংয়ের সাথে। তো সুইচ অন থেকে সুইচ ক্লোজ থেকে আমরা হচ্ছে সুইচ ওপেনে চলে যাচ্ছি। তো এখন যদি একটা হাই স্পিড ডিভাইস হয়, আমি কত তাড়াতাড়ি এটাকে সুইচ অন অফ করতে পারতেছি, এটা তার পারফরমেন্সে অবশ্যই ইফেক্ট করবে। সো হাই স্পিড সুইচিং অ্যাপ্লিকেশনে আমাদের ওই ডায়োডটার রিভার্স রিকভারি টাইম কত সেটা জানতে হবে। সো কমার্শিয়ালি অ্যাভেলেবল যেগুলো আছে সেগুলোর জন্য এটা খুবই কম হয়, ফিউ ন্যানো সেকেন্ড থেকে 1 মাইক্রোসেকেন্ড, মানে আমাদের চোখের পলকের মধ্যে এটা হবে, এই কারণে আমরা বুঝতে পারবো না। বাট ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার এসব জিনিসের ক্ষেত্রে এই অল্প সেকেন্ডটাই হচ্ছে অনেক বেশি। সো যদি 1 মাইক্রোসেকেন্ড হয় এবং 1.5 মাইক্রোসেকেন্ড হয়, আমাদের জন্য হয়তো বা এটা খুব বেশি না, বাট একটা ডিভাইস বা ইলেকট্রনিক্সের জন্য এটা খুব বেশি। তো এই পারফরমেন্সটা কত ভালো করা যায় সেটার উপর ডিভাইসের পারফরমেন্স ডিপেন্ড করে। এই কারণে আমাদের এই রিভার্স রিকভারি টাইমটাও ডাটা শিটে স্পেসিফাই করা থাকে। তো এই যে এখানে ডায়োডের স্পেসিফিকেশন শিটের বর্ণনা দেওয়া আছে। অলরেডি আমরা যেসব প্যারামিটার পড়েছি সবগুলো প্যারামিটারই এখানে বলা আছে। পিআইভি, তারপর হচ্ছে যে একটা বলেছিলাম যে পাওয়ার ডিসিপিশন কত, তো পাওয়ার ডিসিপিশন হচ্ছে ভিডিআইডি, এই সবগুলো প্যারামিটার স্পেসিফিকেশন শিটে দেওয়া থাকবে আর কি। তো স্পেসিফিকেশন শিট সাধারণত দেখতে এরকম হয়, যেমন আমরা এখানে একটা মডেলের ডায়োড দেখতে পাচ্ছি। এই ডায়োডটার স্পেসিফিকেশন শিটে এই যে এবিসি করে দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে এবিসি কোন জিনিসটা। তো আমাদের লাগবে হচ্ছে এই যে ফরওয়ার্ড ভোল্টেজ, যে কত ভোল্টেজে সে অন হয়, এবং ম্যাক্সিমাম ব্রেকডাউন যে ব্রেকডাউন ভোল্টেজ দেখতে পাচ্ছি 125, এই যে রিভার্স রিকভারি টাইম 3 মাইক্রোসেকেন্ড এইটার। তারপর পাওয়ার ডিসিপিশনও দেওয়া আছে 500 মেগাওয়াট, এবং অবশ্যই এটা টেম্পারেচারে দিতে হবে। টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এই জিনিসটা ডিটেক্ট করে, মানে আস্তে আস্তে ডিক্রিজ করে। সো টেম্পারেচার এবং পাওয়ার ডিসিপিশনের কিছু গ্রাফ আছে, সেগুলো থেকে আমাদের ডায়োড স্পেসিফিকেশন শিটটা তৈরি করা হয়। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাস এতটুকুই। সো এখান থেকে আমাদের পরবর্তী ক্লাসের জন্য যেটা মনে রাখতে হবে, অবশ্যই সবগুলো টপিকই ইম্পর্টেন্ট, তারপরে পরবর্তী ক্লাসের জন্য যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ডায়োড ফরওয়ার্ড মোডে আমরা শর্ট হিসেবে চিন্তা করতে পারি এবং রিভার্স মোডে ওপেন হিসেবে চিন্তা করতে পারি ফর আইডিয়াল ডায়োড। এবং যদি সিলিকন বা জার্মেনিয়াম ডায়োড হয় তখন সেটাকে আমরা তার নি ভোল্টেজ অনুযায়ী একটা ভোল্টেজ সাপ্লাই হিসেবে চিন্তা করব, এবং এইটা কিভাবে আমরা রিপ্লেস করতেছি তার উপর ডিপেন্ড করে ডায়োডের সার্কিটগুলো সলভ করা হয়। ঠিক আছে, সো আমাদের পরবর্তী লেকচার বিভিন্ন ডায়োড সার্কিট সলভ এবং ডায়োডের অ্যাপ্লিকেশন, বিশেষ করে রেকটিফায়ার, এগুলোর উপরে থাকবে। সো আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ।